Good afternoon, everyone. Welcome to today's session, Writing এর থার্ড ক্লাস। আপনাদের সবাইকে স্বাগতম। আমরা হচ্ছে এর আগে রাইটিং এর ক্লাস 1 এবং 2 কে কভার করেছি। 1 এবং 2 তে আমরা কি পড়েছি এটা আমি আপনাদের একটা ব্রিফ রানডাউন দিচ্ছি। আমরা ক্লাস 1 এ আলোচনা করেছিলাম হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং এর যে অ্যাপ্রোচটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেটা মোটামুটি হচ্ছে এই অ্যাপ্রোচটা। অ্যানসার, রিজন, এক্সাম্পল, ফিনিশিং আছে। আমরা একটা প্যারাগ্রাফের স্টার্টিং দিব সবসময়, দ্যাট আর মেনি অ্যাডভান্টেজেস অফ প্লাস্টিক আইটেম, এবং আমরা একটা ফিনিশিং দিব। দিস ইজ দ্য মোস্ট নোটিসেবল অ্যাডভান্টেজ অফ প্লাস্টিক আইটেম। এটা আমাদের হচ্ছে কভার হবে আর কি, কোহেশনটা ইমপ্রুভ করবে। মিডলে আমরা হচ্ছে আমাদের লজিকটা দিব, লজিকের সাথে একটা রিজন দিব যে কেন আমরা মনে করছি দিস ইজ আ গুড অ্যান্সার, বা দিস হাউ দিস ইজ কানেক্টেড টু দ্য কোয়েশ্চেন উই অ্যাকচুয়ালি মেনশনড, উই আর ট্রাইং টু অ্যাড্রেস। Then it's always a very good idea to provide an example. এক্সাম্পলটা আমরা কেন দিচ্ছি? বিকজ রাইটিং টুতে ওরা হচ্ছে মেনশনই করে দিচ্ছে যে ইউ মাস্ট provide, include relevant example from your own knowledge or experience. So we must do that. এবং একটা ফিনিশিং দেওয়া, ফিনিশিংটাও দেওয়া হচ্ছে কোহেরেন্সের জন্য, ধারাবাহিকতাটা রক্ষা করার জন্য। সো এইভাবে আমরা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং এর কথা বলেছি। এটা আমাদের বডি প্যারাগ্রাফ, হোয়াট উই কল বডি প্যারাগ্রাফ, যেখানে আমরা একটা প্যারাগ্রাফের ভেতরে আমরা আমাদের প্রশ্নগুলো যেগুলো ছিল ওগুলোর অ্যান্সার দিচ্ছি। সেকেন্ড ক্লাসে আমরা টাইমিং এবং প্যারাগ্রাফিং নিয়ে আলোচনা করেছি। সো এটা হচ্ছে আমাদের টপিক, এরকম বেশ কিছু টপিক আমাদের আছে। টাইমিং এ আমরা যে আলোচনাটা করেছিলাম সেটা হচ্ছে এরকম যে আমাদেরকে টোটাল 40 মিনিটস টাইম দেওয়া হবে, যার মধ্যে আমরা 5 মিনিট নেব প্রিপারেশনের জন্য, এবং ফুল রাইটিংটা আমরা করবো হচ্ছে 30 মিনিটের ভেতরে। প্রিপারেশনের 5 মিনিট সময় আমরা টপিকটাকে পড়বো, আমরা আইডিয়া জেনারেট করবো, নিজেদের পজিশনকে আমরা ডিসাইড করবো। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ডিসাইড ইউর পজিশন, কারণ ইন্ট্রোডাকশনে এই জিনিসটা লিখতে হয় যে আপনার পজিশনটা আসলে কি। দেন আপনি এরর চেক করবেন 5 মিনিটে চেক করার পরে আপনার রাইটিংটাকে আপনি সাবমিট করে দিতে পারেন। ওভারঅল আমাদের প্যারাগ্রাফটা বা এসে স্ট্রাকচার হচ্ছে মোটামুটি এমন। আমরা একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি, আমরা বডি পার্ট 1, বডি পার্ট 2, কনক্লুশন দিচ্ছি। ইন্ট্রোডাকশন আমাদের 50 ওয়ার্ডস এর মতো হওয়ার কথা, কনক্লুশন 50 ওয়ার্ডস এর কাছাকাছি সাধারণত হয়। বডি প্যারাগ্রাফ গুলোতে আমরা অ্যারাউন্ড 100 ওয়ার্ডস এ শেষ করতে পারবো যদি আমরা যে স্ট্রাকচারটা আমরা একটু আগে দেখালাম সেভাবে আমরা যদি লিখি। বাট আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে এরকম এসে গুলোতে স্কোর বাড়ানোর জন্য আর একটা এলিমেন্ট আমাদেরকে ইনক্লুড করতে হয়, সেটাই আমরা দেখবো। বাট তার আগে আমি আপনাদেরকে একটা ফুল এসে আমরা যেটা লিখেছি আমরা কিছু দেখে রাখি। ঠিক আছে, স্যার, প্রত্যেকটা টাইপের যে এসে এগুলার বডি প্যারাগ্রাফের স্টার্টিংটা আলাদা আলাদা টাইপ হবে না? হ্যাঁ, প্রত্যেকটার এসেরই আসলে মানে যে এটা প্রশ্ন অনুযায়ী আলাদা হবে। তো যে কোনো সময় যে ধরনেরই আমরা হচ্ছে এসে পাবো, ওই এসের অনুযায়ী আমাদের স্টার্টিংটা, বডি এবং ফিনিশিংটা একটু একটু করে চেঞ্জ হবে আর কি। এবং এটার ভিতরে অবশ্যই আপনার হচ্ছে কোনো ফরম্যাট বা মুখস্থ কোনো কিছু রাখার চেষ্টা করবেন না, কারণ আদারওয়াইজ আপনাদের কিন্তু হবে কি বলে স্কোরের উপর এটা একটা বড় সড়ো ধরনের প্রভাব ফেলবে। সো লেটস সি, যেমন ধরুন আমি যদি একটা দেখাই,
এটাকে নিয়ে কাজ করছিলাম। সো ওকে, এসের হ্যাঁ এটা হচ্ছে স্টার্টিং, কানেক্টিভ ওয়ার্ডস, অ্যান্সার, রিজন, এক্সাম্পল দেওয়া। সেকেন্ড প্যারাগ্রাফ। সো এখানে সেকেন্ড স্যার ফেব্রুয়ারি মার্চের এক্সাম গুলোর জন্য মানে কোন টাইপের এসে বেশি ইম্পর্টেন্ট? টাইপের, আবারও যেটা বলছি, এস এর কোনো টাইপ নাই আপু। এস এর there is no type of the essay that you should focus on. এসে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর ভিতরে একটা জিনিস দেখাই, আপনার 608 না? Yes, sir. 608 রাইট? আপনাদের কি ড্রাইভে আপনাদের সবার এক্সেসটা আছে? আপনাদের যে একটা ড্রাইভ আছে Yes, sir. নোটস, নোটস একটা ড্রাইভটাতে একটা দেখি যে রাইটিং নোটস গুলো আপডেটেড করা আছে কিনা। তাহলে একটা দরকারি জিনিস আপনারা পাবেন, আপডেটেড আছে। ওকে, সো আপনারা যদি আপনাদের রাইটিং এর নোটসের রাইটিং এর পার্টটাতে যান, নোটস এর রাইটিংটাতে, এখানে এই একটা নোট স্যাম্পল এসে রাইটিং, হ্যাঁ, এটাতে যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা হচ্ছে একটা ডিটেল আইডিয়া পাবেন যে কেমন ধরনের এসে আসলে আসে। সো এগুলো কিন্তু টাইপ না, এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন কোশ্চেন আসে, বাট বেসিক আইডিয়াটা সব ক্ষেত্রেই সেম, যে আমাদেরকে ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে হবে, বডি প্যারাটা কিভাবে লিখতে হবে, সেটা সব ক্ষেত্রেই হচ্ছে এই আমরা গত দিনের ক্লাসে যেটা পড়লাম সেটা অনুযায়ী আসলে। আর আমি এই একটা নোট তৈরি করেছি, এটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি। আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে চলবে এই নোটটা? এটা আমি দেখি কি। আচ্ছা, একটা নোট আমি শেয়ার করছি, সেকেন্ড। নাম্বারই করে না সবাই দুই নাম্বার, তোমার তো নাম্বারই নেই, নাম্বার ছাড়া মনে না লজ্জা সরম। কি হইলো, চলে গেল? সরি এভরিওয়ান, ব্যাক করেছি। সো আমি আপনাদের সাথে একটা নোট শেয়ার করলাম,
এই নোটটার ব্যাখ্যাটা আমি এখন একটু দিয়ে দিচ্ছি। এই নোটটাতে আমরা এর আগের দিনের ক্লাস যেটা করেছি ওটার মূল সামারির অংশটুকু পুরোটাই আছে আর কি। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে আগাবো, প্রিপারেশন, ফুল রাইটিংটা 30 মিনিটে কি করতে হবে, এবং প্রিপারেশনে ভেঙে ভেঙে আইডিয়া জেনারেশন গুলো আর কি। হ্যাঁ, স্যাম্পল আমি আপনাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করেছি। এটা একটা স্যাম্পল ক্লাস যেটার মূল অংশগুলো আমি আপনাদের সাথে ওয়ার্কশিটটা আর কি পুরোটা শেয়ার করে দিচ্ছি। তো এটা আপনারা যদি একটু দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে একটা এসে যখন আপনি লিখতে যাচ্ছেন তখন আপনি প্রথম প্যারাগ্রাফে আপনি কি কি লিখবেন, টপিক সেন্টেন্সটা সামারি করা, রাইটিং দ্য এসে এবং নিজের পজিশন লেখা, এই সবগুলো কাজই আপনারা করতে পারবেন। ইউ ক্যান ডু দ্যাট। হ্যাঁ, এটা এমন কঠিন কিছুই না একেবারেই। তো জাস্ট প্রশ্নটাকে দেখা, দেখে ওই অনুযায়ী চিন্তা করা যে ওকে ফাইন, এটার ব্যাপারে আমি কি বলতে যাচ্ছি। তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এই আমাদের গত দুটো ক্লাস এবং বেস করে এই নোটটা, আপনাদের যে রাইটিং টেস্ট টুর স্যাম্পল রাইটিং এর যে নোটটা আছে এই নোটটাকে আপনারা একটু গো থ্রু করবেন। এখানে আমি কিছু স্যাম্পল অ্যান্সার দিয়েছি এবং স্যাম্পল অ্যান্সারের পরে আমি মিলার কোশ্চেনও দিয়েছি। সো দিশানি, সম্রাট, তোমরা যদি এই নোটটা ফলো করো, টাইপ না তবে এই কোশ্চেন আছে এমন এসে গুলোকে কিভাবে লেখা যেতে পারে বা এমন এসে গুলো কেমন ভাবে থাকে, এটার উপরে তোমরা হয়তো আর একটু বেটার আইডিয়া পাবা। এই নোটটাতে সব ধরনের কোশ্চেন, মানে যত রকম কোশ্চেন আসে বিভিন্ন টপিকের সাথে, সবগুলো কোশ্চেনকে আমি কভার করেছি। সো এটা আপনারা যদি একটু গো থ্রু করেন 11 পেজের এই নোটটা, আমার মনে হয় আপনারা একটা বেশ ভালো মতো আইডিয়া পেয়ে যাবেন যে আপনাদেরকে ফাইনাল এক্সামে এসে কেমন রকম থাকতে পারে। ওকে, তো সবাই এটাকে একটু দেখে ফেলেন আপনারা। তো ব্যাক টু টুডেস ক্লাস এগেইন। চলুন আজকের ক্লাসটা আবার একটু দেখি। আর যে নোটটা দিলাম ওয়ার্কশিটটা, এই ওয়ার্কশিটটা আপনারা যদি গো থ্রু করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে একটা পুরো এসে আমরা কিভাবে এর আগের দিন লিখেছি এবং এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট আর কি। পুরো রাইটিংটা দেখতে অনেকটা এরকম হচ্ছে। এটা আমাদের পুরো essay। তো এর উপর বেস করে আজকের ক্লাসটাতে আমরা আসতে যাচ্ছি। আজকের ক্লাসে আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে স্কোর বাড়ানোর জন্য আমরা আর কি করতে পারি। এই ধরনের এসের ক্ষেত্রে স্কোর বাড়ানোর জন্য আমরা আর কি করব। আমরা ধরুন মোটামুটি এসে রাইটিংটা দেখলাম, আমরা প্যারাগ্রাফ রাইটিং দেখেছি এর আগের ক্লাসে, তারপরের ক্লাসে এসে রাইটিং দেখেছি, আমরা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে দেখেছি। দ্য কোয়েশ্চেন ইজ, এই যে এসে রাইটিংটা আমরা করতে যাচ্ছি এখানে স্কোর বাড়ানোর জন্য আমাদেরকে এখন কি করতে হবে। তবে এই আলোচনাটায় যাওয়ার আগে আমি আপনাদের একটু স্পিকিং প্র্যাকটিসটা করিয়ে নিতে চাচ্ছি। সো সেজন্যই আমি আপনাদেরকে একটু ব্রেকআউট রুমে নিয়ে আসবো। তো চলুন আমরা একটু ব্রেকআউট রুমে আসি, আমরা কিছুক্ষণ প্র্যাকটিস করে ফেলি। আজকে আমরা একটু অল্প সময় চলুন প্র্যাকটিস করি, 10 মিনিট অ্যাটলিস্ট দিতে হবে। ওকে, লেটস সি। চলুন আমরা ব্রেকআউট রুমে আসি এবং প্র্যাকটিস করি। ওয়েলকাম টু দা ব্রেকআউট রুম এভরিওয়ান। ব্রেকআউট রুম সেশনে আপনারা এখন আপনাদের সামনে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছেন। এই প্রশ্নগুলোকে পড়ার জন্য আমি আপনাদেরকে প্রথমে 1 মিনিট সময় দেব এবং 1 মিনিট পরে আপনারা নিজেদের ভেতরে ঠিক করবেন কি আগে প্রেজেন্টেশন দেবেন এবং কি পরে। দেন আমরা প্রত্যেকে হচ্ছে 5 মিনিট সময় পাবো এই প্রশ্নগুলোর উপরে স্পিচ দেওয়ার জন্য। তো চলুন আমরা আমাদের প্রথম 1 মিনিট সময় নিয়ে নিই ব্রেকআউট রুমের প্রিপারেশন নেওয়ার জন্য। প্রশ্নগুলো সবগুলো হচ্ছে অ্যাংরি হওয়া নিয়ে। সো লেটস সি এটার উপর আপনারা কি ভাবছেন। 1 মিনিট ফর ইউর প্রিপারেশন।
15 সেকেন্ডস একটু ঠিক করে ফেলুন, কে আগে স্পিচ দেবেন না কে পরে। হ্যালো, হ্যাঁ বলেন ভাইয়া, সমস্যা নেই। আপনি রুমে আছেন, আমি এতক্ষণ দেখতেই পাই না, আমি আরো ভাবতেছি আমি একা রুমে। হ্যাঁ, ঠিক আছে, ওকে ভাই। ওকে, সো ফার্স্ট স্পিকার প্লিজ আনমিউট ইয়োরসেলফ। আপনার 5 মিনিট সময় শুরু হতে যাচ্ছে। ফার্স্ট স্পিকার প্লিজ স্টার্ট।
30 seconds review. ভাইয়া কিভাবে আই থিঙ্ক প্র্যাকটিস করতে আগের চেয়ে অনেক বেটার। আগেও তো আপনার সাথে করছিলাম প্র্যাকটিস, আগের চেয়ে অনেক ভালো হয়েছে। ওয়েলকাম ভাইয়া। সেকেন্ড স্পিকারে 5 মিনিট সময় শুরু হবে। আর রুম নাম্বার 1 থেকে যিনি সেকেন্ড স্পিকার হবেন, একজন সেকেন্ড স্পিকার আর আরেকজনকে হচ্ছে 3 নম্বর রুমে চলে আসতে হবে। ওকে, সো রুম নাম্বার 1 এর সেকেন্ড স্পিকার কে হবেন একটু আনমিউট করুন। ওকে, জিনা। আচ্ছা, রুম নাম্বার 2 তো আমরা। ওকে, জিনাতকে মেইন সেশনে, আচ্ছা জিনাত হ্যাঁ বলুক। ওকে ঠিক আছে, সেকেন্ড স্পিকার আপনারা স্পিচ দেন 2 নম্বরে। সেকেন্ড স্পিকার আনমিউট করুন এবং স্পিচ দেওয়া শুরু করুন। প্লিজ স্টার্ট। Why is there more outrage and anger common in society today? I believe anger is more visible nowadays due to higher expectation and constant um, comparison through social media. People compare their lives with other and feel frustrated if they cannot meet their certain standard. They feel more depressed about this. In addition, modern life is fast paced and stressful, which reduces patience. Financial pressure, job insecurity, and information overload can contribute to emotional instability. As a result, people tend to react more than before. Is this a positive or negative development, and why? In my opinion, it is a negative development. Excessive anger can lead to social conflict, violence, and mental health issues such as anxiety or depression. Although expressing emotions can sometimes be healthy, uncontrolled outrage will create chaos in families and communities also. Therefore, the overall impact on society is harmful rather than beneficial. Who suffers more from anger issue, males or females, and why? Traditionally, men appear to suffer more openly because society expects them to be strong and strong mentality, which may lead to aggressive behavior. On the other hand, women often less anger due to social expectation to remain calm and polite in front of everyone. So both genders suffer, but they express it differently. Can Question 4. Do you think children are affected too, and how? Yes, definitely. Children learn by observing adults. If their parents are doing these sorts of things, they will definitely pursue these things to themselves. Moreover, constant exposure of conflict can negatively impact on their emotional and cognitive development. Also, they will their communication skills also be hampered. Can you control your anger? How and why not? How or why not? Yes, I try to control my anger by practicing yoga or deep breathing.
and sometimes I used to take a short break before responding any task. Sometimes I also listen to music or try to understand some podcast. I believe emotional intelligence plays a crucial role to maintain healthy relationship, and it can reduce the anger issue of human life. Describe a time when you became very communication. I went for although I had given the appointment days 2 days before that day. However, instead of getting early, the doctor and the management system was very late. I instead of arguing, I calmly spoke to the authority and explained the issue. Eventually, they tried to assist me, but it was quite irritating situation. That was the experience I felt. 30 seconds review for the second speaker. Thank you, Bhaiya. Thank you. ওকে, আমরা একটু রিশাফল করে দিচ্ছি, করে আরো 5 মিনিট সময় দেবো আপনাদের ফার্দার আর কিছু প্র্যাকটিস, স্পিকিং প্র্যাকটিসের জন্য। একটু রিশাফল করছি। রিশাফলটা হচ্ছে এরকম, লেটস সি। ওকে, আমরা আরেকবার স্পিকিং এর জন্য 5 মিনিট সময় দিচ্ছি। আচ্ছা, 2 এবং 3 রুমের আপনারা 15 সেকেন্ডস একটু ঠিক করে একজন কথা বলবেন, যে কোনো একজন। সো কে কথা বলতে চাচ্ছেন দুটো রুমের মধ্যে থেকে একজন একজন করে, 2 নম্বর রুমের কে কথা বলতে চাচ্ছেন, 3 নম্বর রুমের কে কথা বলতে চাচ্ছেন, আনমিউট করে 15 সেকেন্ডস এর মধ্যে ডিসিশন নেন। আমরা এবার হচ্ছে বোনাস 5 মিনিটস এর জন্য কথা বলবো। হ্যালো হ্যালো আচ্ছা, আপনি কি বলছেন? বলি নাই। বুঝবেন, আমি যে জিনাপুদের রুমে ছিলাম, 3 জন ছিলাম। তিনি বলছেন হ্যালো, সরি, আচ্ছা তাহলে আমি 2 এবং 3 নম্বরে একজন করে আমরা বোনাস 5 মিনিটস এর জন্য স্পিচ দেবো। বোনাস 5 মিনিটস এর জন্য যিনি স্পিচ দেবেন তার স্পিচের টাইম স্টার্ট। Why is there more outrage and anger problem in society today? I believe outrage and anger
are more common nowadays because people are having less patience due to lots of work pressure. Most of the employees, I think they need to do work from 9 to 5, 6 p.m. Sometimes it's getting more more night that they need to, some bankers, they need to work for late night, like 10 p.m. So due to lots of pressure, I think nowadays, in case of male or female, that doesn't matter. Everyone is facing angerness. So overall, modern lifestyle make people, I think, short-tempered, and due to anxiety, they are becoming more anger. Is this positive or negative development? Why? In my opinion, this is obviously a negative development because it often leads chaos in our society. When uh, anger is not controlled, it can causes many types of health issues like physical or mental health issues. On the other hand, it can also increase violence in our society. So I think it's definitely a negative development, and we should control our anger. Who suffer more from anger issues, male or females? I think both genders suffer nowadays. They are suffering in our society. If I say about males, males are often expected to show their strength, so they have less emotion, and they are having more anger. So on the other hand, females are also getting angry because they actually their work actually start from the 5 a.m. to and it's end till I think 12 p.m. So am, sorry. So they are not getting proper rest, as well as they are not getting adequate entertainment. So that's why I think these things are happening. Do you think children are affected too? Yes, I think children are definitely affected because they live in a family. So whenever any whenever any parents, they are having anger issues, and they are just shouting on each other, and they are having behavioral issues. Children also getting affected. For example, a child is growing up in a angry. Whenever a child is growing up in a angry environment, may also causes many kinds of um, physical and mental disease. So anger in adult can leave a lasting impact on children's development. I think so. Can people control their anger? How or why not? Yes, I strongly believe that people can control their anger. If they cannot do it, nowadays there are lots of opportunities to go to a psychiatrist. They can talk with them, and they can have sometimes the psychiatrist, according to their situation, and they prescribe some medicine which can keep them relaxed. So I think moreover they also should more, especially the
parents, they should their family or their children can get the proper uh, caring, and they will grow up properly, I think so. So therefore, anger control Recording in progress. আমরা যেহেতু এই মুহূর্তে জানি যে আমাদের প্যারাগ্রাফিংটা কেমন ভাবে হবে, যেটা কিনা হচ্ছে এমন, দিস ইজ আওয়ার প্যারাগ্রাফিং টপিকের উপর বেস করে। সো এখন আমি যে জিনিসটা চাচ্ছি আপনাদের কাছে সেটা হচ্ছে যে এটা দেখতে আমরা এই প্যারাগ্রাফিং গুলোর ভেতরে কি কি জিনিস ইনক্লুড করলে আমাদের স্কোরটা 7 বা তার উপরে থাকবে। সো প্রথমেই আমরা স্কোরিং ক্রাইটেরিয়ন গুলো একটু দেখবো কোনগুলো আমাদের আপাতত মিসিং আছে, add করতে হবে যেগুলো। এই স্ট্রাকচারটা ফলো করলে আপনারা ইতিমধ্যে সকল কোশ্চেন অ্যান্সার দিচ্ছেন, আপনাদের নিজেদের পজিশন ক্লিয়ার থাকছে এবং আইডিয়াগুলোকে এক্সটেন্ডেড সাপোর্টে এক্সাম্পলিফাই আপনারা করছেন। না কলোকেশন আমাদের ঠিক আছে, কারণ আমরা হচ্ছে ওই যে ধারাবাহিকতাটা মেনটেন করছি, আইডিয়াস গুলো আমাদের লজিক্যালি অর্গানাইজ হয়েছে, আমরা কোহেসিভ ডিভাইস মানে হচ্ছে কানেক্টিভ ওয়ার্ডস এগুলোর ইউজটা করছি এবং প্যারাগ্রাফিংটা আমাদের প্রপার আছে। তাহলে এবার আমাদের যে জিনিসটাতে করতে হবে সেটা হচ্ছে এটা, আমাদের ফোকাস করতে হবে মূলত আমরা যেন কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আসতে পারি, আমরা যেন রেঞ্জ অফ ভোকাবুলারি নিয়ে আসতে পারি, আমরা যেন কিছু লেস কম ভোকাবুলারি আনি এবং আমাদের যেন পাংচুয়েশনের উপরে একটু দক্ষতাটা থাকে। জিনিস আমরা যদি আমাদের রাইটিং এ নিয়ে আসতে পারি তাহলে আমরা মোটামুটি কনফিডেন্ট থাকতে পারি যে আমাদের 7 থাকছে। এই ডায়াগ্রামটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে রাখছি। বাদ বাকি রিকোয়ারমেন্টস গুলো আমরা মোটামুটি কভার করে ফেলছি। সো এই কয়েকটা রিকোয়ারমেন্টস কে আমরা কিভাবে ইনক্লুড করতে পারি, এবার আমরা একটু মনে করে দেখি আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের রাইটিং এর ব্যাপারে প্রথমে আমরা একটু আলোচনা করি যে কমপ্লেক্স সেন্টেন্স রাইটিং এর ব্যাপারে আমাদের এক্সপিরিয়েন্সটা কি, আমরা কি কোনো কমপ্লেক্স সেন্টেন্স রাইটিং এর উপরে কোনো প্র্যাকটিস করেছি কিনা। আপনারা কি মনে করতে পারেন যে কোনো একটা ক্লাসে আপনারা কমপ্লেক্স সেন্টেন্স রাইটিং এর উপরে প্রিপারেশন নিয়েছিলেন? কারো কি মনে আছে কোন ক্লাস সেটা, কোন মডিউলের কোন ক্লাস? কারো মনে নেই কোন মডিউলের কোন ক্লাস আমরা কমপ্লেক্স স্পিকিং এর 6 নম্বর ক্লাসে? কারেক্ট, স্পিকিং এর 6 নম্বর ক্লাসে আমরা অ্যাকচুয়ালি কমপ্লেক্স সেন্টেন্স রাইটিং এর উপরে প্র্যাকটিস করেছি। তো আজকে আমরা ওই জিনিসটা দেখবো যে আমরা কিছু রাইটিং কমপ্লেক্স সেন্টেন্সের রাইটিং আমরা দেখবো, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার আমরা আরেকবার মনে করব এবং সেই কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার গুলো থেকেই আমরা হচ্ছে আমাদের রাইটিং এর ভিতরে নিয়ে আসার চেষ্টা করব। সো এক্ষেত্রে আমি আপনাদের জন্য আরেকটা জিনিস করতে চেয়েছি, সেটা হচ্ছে কাজটা একটু সহজ করার জন্য আমি আপনাদেরকে ইনফ্যাক্ট লিস্ট দিয়ে দেবো, যে লিস্ট গুলো আমরা মনে রাখতে পারি রাইটিং এর জন্য। এই লিস্ট অফ কনজাংশন আমি বলবো জিনিসটাকে, যদি কনজাংশন লিস্টটাকে মনে রাখতে পারি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের জন্য কমপ্লেক্স সেন্টেন্স লেখাটা কিন্তু অত কঠিন কিছু হচ্ছে না। সো লেটস চেক দ্য প্ল্যান। প্ল্যানটা হচ্ছে এরকম, সেন্টেন্স হচ্ছে সিম্পল সাবঅর্ডিনেট কনজাংশন প্লাস আরেকটা সিম্পল সেন্টেন্স।
সবচেয়ে সহজ ভাষায় বলতে গেলে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কমপ্লেক্স সেন্টেন্স। নাও আমি চ্যাট বক্সে আপনাদের কাছে এখন যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা কি আমাকে কোনো সাবঅর্ডিনেট কনজাংশন লিখে দেখাতে পারবেন চ্যাট বক্সে 30 সেকেন্ডস এর মধ্যে? দেখা যাক আপনারা কোনো সাবঅর্ডিনেট কনজাংশন লিখে দেখাতে পারছেন কিনা। রাইট মি এনি সাবঅর্ডিনেট কনজাংশন, দেখি আপনাদের মনে আছে কিনা। যে কোনো একটা সাবঅর্ডিনেট কনজাংশন 30 সেকেন্ডের মধ্যে কেউ লিখতে পারছে কিনা দেখি। জিনাত লিখেছে সবাই না। এবং টাইমস আপ। ওকে, 30 সেকেন্ডের ভিতরে লিখেছেন জিনাত অলদো, দিশানি দিয়েছেন ওয়েন, জিনাত আবার লিখেছেন বিকজ, দিশানি সিন্স, মাকসুদুল লিখেছেন দো, আর শাহানা লিখেছেন অলদো। মাকসুদুলকে বলবো দোটা কারেক্ট করার জন্য, রাইটিং এর ক্ষেত্রে দো আমরা কিন্তু সেভাবে ইউজ করি না, আমরা হয় অলদো ইউজ করব না হলে ইভেন দো ইউজ করব, শুধু দো আমরা ইউজ করব না। এবং অ্যাবসলিউটলি কারেক্ট, আদারওয়াইজ আমরা সবাই হচ্ছে মোটামুটি আপনারা যেগুলো লিখেছেন সেগুলো কিন্তু প্রত্যেকটাই সাবঅর্ডিনেট কনজাংশন, এবং এই সাবঅর্ডিনেট কনজাংশন গুলো দিয়ে অন্তত একটা করে বাক্য লেখার আপনাদের কিন্তু এবিলিটিটা আছে। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। যেমন ধরুন অলদো, আমাদেরকে জাস্ট জানতে হবে অলদোটা আমরা কোথায় ইউজ করতে পারি। এই মুহূর্তে আমি যেহেতু এক্সারসাইজ করছি, আমি আপনাদেরকে একটা বাক্য দেখাচ্ছি অলদো দিয়ে, আপনারা আমাকে বলুন বাক্যটা ঠিক আছে নাকি রং। বাক্যটা ঠিক আছে না রং? এভরিওয়ান স্যার পরের সেন্টেন্সটা নেগেটিভ হবে না? আমাকে জিজ্ঞেস করছে না, আমি তো আপনাদের কাছে জানতে চাচ্ছি বাক্যটা ঠিক আছে না রং। মোস্ট প্রবাবলি না স্যার, পরেরটা নেগেটিভ হবে। সবাই কি মনে হয় এই বাক্যটা আসলে রং? দিস ইজ নট এ কারেক্ট সেন্টেন্স। কারণ অলদো দিয়ে আমরা কি ধরনের বাক্য আসলে গঠন করি? অলদো দিয়ে বিপরীতধর্মী বাক্যকে আসলে বিপরীত ধর্মী স্যার, জি স্যার, বিপরীতধর্মী। সো আমি যদি বলি অলদো আই ওয়াজ হাংরি, আমাকে এমন কিছু একটা বলতে হবে যেটা হাংরির সাথে কন্ট্রাডিক্ট করছে। সো হইতে পারে আই ডিড নট, I did not eat. I didn't, I did not eat. দেখুন আপনারা খেয়াল করলেন কিনা যে আমি কন্ট্রাকশন মানে সংক্ষিপ্ত রূপ ভেঙে আলাদা করে ডিড নট লিখেছি। এর একটা কারণ আছে, রাইটিং এর ক্ষেত্রে আমরা কিন্তু কন্ট্রাকশন ইউজ করব না, যুক্তাক্ষর আমরা ইউজ করব না। ডু নট, ডিড নট, ক্যান নট আলাদা করে আপনাদেরকে লিখতে হবে। সো এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশনের একটা উদাহরণ। এগুলোকে আমরা রাইটিং এর ভিতরে কিভাবে নিয়ে আসতে পারি বা আমরা পারবো কিনা। তো আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এরকম কিছু সাবঅর্ডিনেট কনজাংশনের একটা লিস্ট মনে রাখার চেষ্টা করতে পারি, যে সাবঅর্ডিনেট কনজাংশনের লিস্ট গুলো আমাদেরকে হেল্প করবে আমাদের এই রিলেটেড সেন্টেন্স কে লেখার জন্য। সো এর পরিপ্রেক্ষিতে আমি আপনাদের জন্য একটা লিস্ট তৈরি করেছি, দেখুন তো এটা আপনাদের কাছে কেমন মনে হয়। স্ক্রিনে আপনারা যেই সাবঅর্ডিনেট কনজাংশন গুলোকে দেখতে পাচ্ছেন এগুলো আমি আপনাদের জন্য মোটামুটি সিলেক্ট করেছি, কারণ এগুলো দিয়ে খুব সহজে বাক্য আপনারা তৈরি করতে পারবেন বলে আমার বিশ্বাস। যেমন আমরা একটু আগে এক্সারসাইজ করে নিতে পারি এগুলোর উপরে। আমি একটা এক্সারসাইজ করি, চলুন। আমি অবভিয়াসলি এটার উপর আপনাদের নোট দিব। আমরা এখানে ধরুন এই কয়েকটা সেন্টেন্স আমাদের কাছে আছে, আমরা এখন দেখতে পাচ্ছি যে এগুলো সবগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করার আমাদের এবিলিটি আছে কিনা। আমরা একটা কনটেক্সট নিলাম, কি কনটেক্সট হতে পারে, আমাদের একটা এসে হয়তো রিরাইট করতে হবে। আমি একটু নোট থেকে একটা এসে কে দেখি। ওকে,
আমি আপনাদেরকে এই এসেটা দিব আরেকবার। এই এসের ভিতরে is as antisocial as smoking. Smoking is banned in certain places. Phones should be banned like smoking. কিছু কিছু জায়গায় স্মোকিং এর মতো ব্যান করে দেওয়া উচিত। এটা আমাদের আজকের টপিক। সো এটা ধরুন আমাদের হচ্ছে টপিক। সো এই টপিকের উপর বেস করে আমরা কিছু বাক্য চলুন লেখার চেষ্টা করি, যেগুলো নিয়ে আসার চেষ্টা করব। সো চলুন আমরা প্রথমে বিকজ দিয়ে একটি বাক্য লিখি। এই বাক্যটা আপনারা কিভাবে শেষ করবেন চ্যাট বক্সে 30 সেকেন্ডস এর মধ্যে আমাকে একটু বলার চেষ্টা করুন তো এই বাক্যটাকে আপনারা কিভাবে শেষ করবেন। পিপল ক্যারি স্মার্টফোন বিকজ, কি কারণে? লিখে বা মুখে বলতে পারেন, যদি লিখতে সমস্যা হয় কারো মুখে বলতে পারেন। Because they will communicate with others. বিকজ এর পরে উইল বসবে, প্রথমত প্রেজেন্ট টেন্স না? না স্যার, they can communicate with others. মাকসুদ ভাই চমৎকার কাজ করতেছেন। বিকজ বেটার হচ্ছে এইভাবে লেখা, বিকজ helps them to communicate। আর কিছু লেখার দরকার নাই, সেটা হচ্ছে বিকজ দেখতে বাক্য। আমরা দেখতে পাচ্ছি সবগুলোতে আমাদের বাক্য লেখার উপায় আছে, মানে ওয়ে আছে কিনা। নাও সিন্স কথাটার মানে কি, কে বলতে পারবে? হোয়াট ইজ দ্য মিনিং অফ সিন্স? Since বিকজের মতোই, since মানে সিনোনিম, কারেক্ট। টেনশন হিসেবে সিন্স কিন্তু বিকজ এর হ্যাঁ। Smartphones help since, এটাকে এবার আপনারা শেষ কিভাবে করবেন? People carry smartphones helps them to communicate। এবার মানুষজন করতে হেল্প করে সিন্স, বিকজ মানে বিকজ বলে কি বলবেন এবার? এনিওয়ান, মুখে বললেও চলবে। because it is a medium of communicational instrument. হলো না, এটাকে বলা হচ্ছে সার্কেল লজিক, যেটা আমাকে হেল্প করে কারণ এটা হেল্পফুল, এরকম কথা হয়ে গেল। কেন হেল্প করে বা এটা হেল্পফুল কেন? Because it's a mobility service. Our family members. কাছাকাছি যাচ্ছে। সিন্স it is
faster than any other methods. অন্য যে কোনো মেথডের চাইতে এটা ফাস্টার, তাই এটা কমিউনিকেশন আসলে হেল্প করে। ওকে, তো এটা আমরা সিন্স দিলাম। এবার 3 নম্বর শব্দটা আমরা দিব হচ্ছে অলদো দিয়ে। অলদো it is faster কমার পরে কি বসবে সবাই বলুন তো? কমার পরে কি বসবে? although it is faster than in other methods, যদিও এটা অন্য মেথডের চেয়ে ফাস্টার, কিন্তু But it has some demerits also, like screen time. it has some demerits. Very good. Okay, এরপর হচ্ছে if people use too much smartphones, তাহলে কি হবে বা কি হয়? It can affect their vision. It can affect their vision. Okay. 5 নম্বর while মানে হচ্ছে যদিও, তাই না? although বা while কাছাকাছি মিলবে। while যদিও এটা তাদের ভিশনকে এফেক্ট করতে পারে, while it can affect their vision, তারপর কি বলবো? anyone? But still, it's essential for our daily life. It is still দিশানি, জিনাত অবশ্য প্রশ্ন করছে, দিশানি এবং সম্রাট, তাহলে কিন্তু অ্যাক্টিভ হতে হবে একটু। ইট ইজ স্টিল, কি বলেন শানা ম্যাম? ইট ইজ স্টিল, But still, it is essential for our daily life. essential people's, our বলবো না, people's daily life. Okay. whereas বলে আরেকটা জিনিসের কথা বলতে হবে, যেটা অত বেশি এসেনশিয়াল না এখন আর। স্মার্টফোন এসেনশিয়াল, কিন্তু ওই জিনিসটা এসেনশিয়াল না। whereas দিয়ে আমরা তুলনা করি, কি বলা যেতে পারে? whereas telephone Telephone is not. দিশানি আপু বলেন। বলুন, একদিন বলুন। whereas landphone is not used very much. বলা যেতে পারে landphone is not, landphone Whereas nowadays, are not nowadays, এটা বললেই চলবে। whereas landphone are not essential এর একটা সিনোনিম বলে দিতে পারি, Useful. nowadays.
স্যার একটা কোশ্চেন ছিল এখানে, নাউইডেজ আমরা সেন্টেন্সের শেষে ইউজ করতে পারবো নাকি এটা শুরুতে ইউজ শেষে করতে শুরুতে যে হবে? কোনো জায়গায়, এটা টাইম সমস্যা রিলেটেড। নেই। হ্যাঁ, টাইম রিলেটেড তো আমাদের অ্যাডজেক্টিভ, তো এটা শুরুতে ইউজ করা যায়, শেষে ইউজ করা যায়, মাঝখানে ইউজ করা যায়। ল্যান্ড ফোনস কমা নাউডেজ কমা আর নট ইউজফুল বললেও চলবে, কোনো সমস্যা নেই। পজিশন নিয়ে ওদের আর কোনো ঝামেলা নাই আর কি। এখানে কি লিখবো আমরা? হু দিয়ে কাকে বোঝানো হচ্ছে? এভরিওয়ান, পিপলকে। পিপলকে। তার মানে এখানে আমাদের পিপল নিয়ে একটা বাক্য লিখতে হবে। কি লেখা যেতে পারে? Landphones are not useful nowadays for people who, যারা কি করছে বা কি করে, nowadays কি করে তারা। Who use smartphones? Who are use হবে? Who use Who use smartphone instead? who use smartphone? বদলে who use smart devices instead. People use smart devices which দিয়ে কাকে বোঝাচ্ছে? স্মার্ট ডিভাইস কে। হ্যাঁ, কি বলা যেতে পারে এখানে? Which fulfill their daily demands. Which can easily fulfill all communication needs. দিনের যত কমিউনিকেশন নিডস আছে সকলেই এটা আসলে কভার করতে পারে। ফাইনাল, শেষ লাইন। এবার লাস্ট, দ্যাট স্মার্ট ডিভাইস fulfill can easily fulfill people with daily communication needs. That বলতে কাকে বোঝাচ্ছে? নিডস কে, কমিউনিকেশন নিডস কে। দ্যাট বলতে কাকে বোঝাচ্ছে? হু, উইচ, দ্যাট সবগুলোই বোঝাচ্ছে ঠিক তার আগের শব্দকে। ডেইলি কমিউনিকেশন নিডস, স্মার্ট ক্যান ইজিলি ফুলফিল পিপলস ডেইলি কমিউনিকেশন নিডস। দ্যাট যে নিডস গুলোর ব্যাপারে কি বলবেন এবার? এটাই ফাইনাল, শেষ।
That were once difficult. Very good. But nearly impossible. তাই না? That previously যেটা খুবই কঠিন ছিল ফুলফিল করা প্রিভিয়াসলি। না, এইমাত্র যে খেলাটা বা গেমটা আমি আপনাদের দেখালাম, এই গেমটা হচ্ছে ভোকাবুলারি ইমপ্রুভমেন্টের জন্য খুব ইউজফুল একটা টুল বা গেম। এই গেমে আমরা যে জিনিসটা করলাম সেটা হচ্ছে যে আমরা কিছু ভোকাবুলারিকে টার্গেট করে প্র্যাকটিস চালালাম। এই সেট অফ ভোকাবুলারি গুলোকে টার্গেট করে আমরা হচ্ছে প্রত্যেকটাকে দিয়ে একটি বাক্য তৈরি করলাম, কিন্তু বাক্যগুলো হচ্ছে সাধারণ কোনো বাক্য নয়। হ্যাঁ, র্যান্ডমলি বাক্য তো আসলে তৈরি যে কেউ করতে পারবে, বাট এগুলো র্যান্ডম বাক্য ছিল না। কেউ কি বলতে পারবেন এই বাক্যগুলোর ভিতরে ইটা কি ছিল, খেলার নিয়মটা কি ছিল, কেন এটা ইন্টারেস্টিং ছিল? এনিওয়ান? কেউ কি প্যাটার্ন খেয়াল করছেন এখানে কোনো? জি স্যার, কমপ্লেক্স। কমপ্লেক্স তো বটেই, কারণ আমরা তো সেন্টেন্স গুলো দিয়ে লিখেছি। প্যাটার্নটা কি ছিল? প্যাটার্নটা কি? কন্ডিশনাল। প্যাটার্ন আছে না? এই 1 থেকে 9 পর্যন্ত বাক্যর প্যাটার্নটা কি? সবাই একটু মনোযোগ দিয়ে পড়ুন, আপনারা প্যাটার্নটা ধরতে পারবেন। কেউ প্যাটার্নটা দেখতে পাচ্ছেন না? স্যার, সাবঅর্ডিনেট ক্লজের প্যাটার্ন। হ্যাঁ, কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন। কনজাংশন তো থাকতে হবে। আমরা তো 8টা এই 9টা কনজাংশন দিয়েই সবগুলো বাক্য তৈরি করেছি। সিরিয়াসলি? স্যার এখন বলবে গাধাতন। এখানে উদ্ধারতে হচ্ছেন না। প্রতিটা বাক্য শুরু হয়েছে, প্রথম বাক্যটা বাদে বাকি সবগুলো বাক্য শুরু হয়েছে আগের বাক্যের সাবঅর্ডিনেট ক্লজটাকে দিয়ে। আগের বাক্যের যে সাবঅর্ডিনেট ক্লজ ছিল, যেমন 1 নম্বর বাক্যের সাবঅর্ডিনেট ক্লজ ছিল ইট হেল্পস দেম টু কমিউনিকেট। দেখেন তো 2 নম্বর বাক্যটা শুরু হয়েছে কিভাবে? স্মার্টফোন হেল্প পিপল টু কমিউনিকেট। তার মানে আগের বাক্যের সাবঅর্ডিনেট ক্লজটাই এখানের মেইন ক্লজ। এবার পরেরটা দেখুন, ইট ইজ ফাস্টার দেন এনি আদার মেথডস। পরেরটা শুরু হয়েছে কিভাবে? এটা দিয়ে। ইট হ্যাজ সাম ডিমেরিটস। ওকে, এখানে আমরা একটা জিনিস মিস করেছিলাম, সেটা হচ্ছে এফেক্ট করা আর কি। যাই হোক, তারপর অংশ এসেছে ইট ক্যান এফেক্ট দেয়ার ভিশন। ইট ক্যান এফেক্ট দেয়ার ভিশন। ইট ইজ স্টিল এসেনশিয়াল। লাইফস বুঝেছেন? 3 নম্বরটা ছাড়া বাকি সবগুলো, 3 নম্বরটা আমরা একটু স্লিপ করেছি কোন একটা কারণে, আর বাকি সবগুলো তো আমার মেথডটা ছিল এটাই যে আগের বাক্যের লাস্ট সেন্টেন্সটা দিয়ে পরের বাক্য শুরু করেছি। এটা এই প্র্যাকটিসটা কেন করেছি? কারণ হচ্ছে যে এটা আপনাদের জন্য মনে রাখা সহজ। এবং আমি যদি আপনাদেরকে এভাবে, এটা অ্যাকচুয়ালি কি করতাম আমরা হচ্ছে ছোটবেলায় গানের কলির মতো, এটা একটা খেলা। গানের কলিতে যেরকম লাস্ট লাইন দিয়ে আপনাকে হচ্ছে আর একটা গান বলতে হয়, এখানে লাস্ট লাইন দিয়ে আপনাকে একটা বাক্য তৈরি করতে হবে। এবং দেখবেন এই প্র্যাকটিসটা আপনি যদি করেন, আপনার কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার অভ্যাস। আমি এখন আপনাদেরকে একটু ব্রেকআউট রুমে নিব। ব্রেকআউট রুমে নেওয়ার পরে আমি চাই আমি একটা বাক্য আপনাদেরকে শুরু করে দিব, আপনারা ওই বাক্যটাকে এই প্রসেসে আর কি 9টা বাক্যে কনভার্ট করতে পারেন কিনা গানের কলির স্টাইলে। সো ঠিক আছে, ধরুন আমি হয়তো শুরু করে দেব এরকম একটা বাক্য, দেখাচ্ছি আপনাদেরকে। গানের কলি প্র্যাকটিস।
সিরিয়ালটা আমাদের সেমই থাকবে, বিকজ থেকে শুরু করে দ্যাট পর্যন্ত। সো আমরা এখানে মোবাইল ফোন নিয়ে বলেছিলাম স্মোকিং is bad. প্রথম বাক্যের পরের অংশটুকু ছিল হচ্ছে তো ইট ইজ হার্মফুল ফর হেলথ দিয়ে। তার মানে আপনাদেরকে 2 নম্বর বাক্যটা শুরু করতে হবে স্মোকিং is harmful Band. for health since বলে একটা অংশ দিয়ে, এবং এভাবে আপনাদেরকে 9টা বাক্য তৈরি করতে হবে। আমরা একটু সময় নেব 10 মিনিটের মতো। চলুন দেখি আমরা এইভাবে 9 পর্যন্ত করতে পারি কিনা। ব্রেকআউট রুমে যাই, আমি আপনাদেরকে ব্রেকআউট রুমে দিচ্ছি। ব্রেকআউট রুমে আমরা এই জিনিসটাই তৈরি করার চেষ্টা করব। This is harmful for health. Smoking is banned. ওয়েলকাম টু দ্য ব্রেকআউট রুম এভরিওয়ান। সো আমাদের গেমটা শুরু হতে যাচ্ছে এখন। আমাদের এই গেমের অংশ হিসেবে আপনারা এই স্ট্রাকচারের 1 নম্বর স্ট্রাকচার থেকে 9 নম্বর পর্যন্ত আপনারা তৈরি করবেন। আপনাদের শেষ হবে হচ্ছে দ্যাট দিয়ে। সো আপনাদের টার্গেট হচ্ছে স্মোকিং ইজ ব্যাড বিকজ ইট ইজ হার্মফুল ফর হেলথ। স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ মানে আমরা লাস্ট অংশটা দিয়ে শুরু করলাম, সিন্স বলে আরেকটা বাক্য তৈরি করবেন, এবং আপনার পরের বাক্যটা শুরু হবে ওই সিন্স এর পরে যে বাক্যটা বলেছেন সেটা দিয়ে। সো চলুন আমরা হচ্ছে 10 মিনিট এবার একটু প্র্যাকটিস করি এটা নিয়ে। 10 মিনিটের মধ্যে আপনাদের যদি 9টা বাক্য তৈরি হয়ে যায় তাহলে আপনার মেইন সেশনে ব্যাক করবেন, এবং মেইন সেশনে ব্যাক করলে আমরা হয়তো 10 মিনিটের আগেই আপনাদের অ্যান্সার গুলো শুনে নেব। তো চলুন 10 মিনিটের প্র্যাকটিসটা শুরু করি। রেডি, স্টেডি, গো, স্টার্ট। হ্যাঁ পাচ্ছি ভাইয়া। Since although কি বলেন ভাইয়া? Although many people, না although এটা তো হবে না ভাইয়া, এটা তো সিন্স এর লাস্টের যে লাইনটা সেইটার লাস্টটা দিয়ে বলতে বলছে স্যার। এই যে পাশের প্যারাতে দেখেন although is it is faster than any other method, তার আগের সিন্স it is faster than any other methods, মানে স্মোকিং ইজ হার্মফুল since it is মানে তাহলে আপনাকে 3 নম্বরে ওইটাই নিতে হবে যে অলদো ইউজ করতে হবে, কিন্তু ওই যে ওই মেথডটা ইউজ করতে হবে ভাইয়া, বুঝতে পারছেন না? যে ওইটার লাস্টের ওয়ার্ডটা নিতে হবে, এইরকম না বললেও ওই রকম মানে থিঙ্কিং আনতে বলছে স্যার আর কি, বুঝতে পারছেন? মানে লাস্ট লাইন দিয়ে এরকম এরকম করে করে ধরতে বলছে, মানে তার মানে না হলে তো চট করে বলাই যাবে। হ্যাঁ, স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ সিন্স
ইট ইজ হার্মফুল এর, এটা আমার কাছে কঠিন লাগতেছে এই টাস্কটা। হ্যাঁ হ্যাঁ, এটাও হবে। although it, আবার হচ্ছে although it contains many toxic ingredients, um, chemical, people, many people, হ্যাঁ, many people enjoy, এটা একটু কেমন শোনাচ্ছে, many people সিগারেট খাওয়াটাকে কি বলে, ড্রিঙ্ক না, many people smoke, হ্যাঁ, many people smoke। আবার হচ্ছে যে if many people smoke, if many people smoke, uh, uh, it can damage their liver। আবার while it can damage their liver, it is, হ্যাঁ কোনটা, ওই যে if people, হ্যাঁ হুম, হ্যাঁ এটাও বলা যেতে পারে। তারপরে আবার বলতে হবে while গভর্নমেন্ট, হ্যাঁ হুম, হ্যাঁ কি বলবেন ভাইয়া আরেকবার, আমি একটু অবসেশনে। if if many people, হুম, হুম, ডেভেলপ ডেভেলপমেন্ট, কান্ট্রি ডেভেলপমেন্ট, কান্ট্রি ডেভেলপমেন্ট, ফান্ড ফান্ড করতে পারে, এটা একটা ট্রাস্ট ফান্ড করতে পারে। স্যার কেমন করে জানি সুন্দর করে সাজায়, where as, সেটাই, where as um, হুম, whereas এর ক্ষেত্রে হচ্ছে কম্পেয়ারের কথা বলছিল না স্যার, ডেইলি লাইফ। হুম, আবার হচ্ছে চট করে লিখলেই ভালো করতাম। এরপরে আছে হু, পিপল হু,
না, পিপল হু হবে না ভাইয়া, পিপল হু হবে না, কারণ হচ্ছে একটা সেন্টেন্স দিতে হবে, তারপরে আপনাকে কনজাংশনটা দিতে হবে, না হলে সাবঅর্ডিনেটিং কনজাংশন হবে না। হুম। Is- না না, বইয়ের আগে আপনাকে একটা লাইন সেন্টেন্স করতে হবে। পিপল হ্যাজ এ সাইকোলজিক্যাল হ্যাবিট হু, পারবো না আমি, কুইট। কি করে? বায়ু দূষণ, পলিউটস দ্য এয়ার, পলিউটস, পলিউট দ্য এয়ার, হুম। আল্লাহ, স্যার শুনলে অজ্ঞান হয়ে যাবে যে ওই স্টুডেন্টের আমার এই অবস্থা। পিপল ইউজ, অন্য রুম গুলাতে যদি আমাদেরকে একটু যাইতে দিত শুনতাম। দিশানি, শাহানা শপিং করতে গেছিল বলে, আল্লাহ। না ভাই, আমি পড়ার ধারে কাছে যাই না জানেন, আমি পড়তে বসলে আমার বেবি বই উল্টায় দেয়। হ্যাঁ, আমি এই যে ক্লাস করতেছি কি যে হ্যাঁ, আর আমারটাকে আমি বাইরে সাইকেল চালাতে পাঠাইছি। আপনার লাগবে না ভাই, আপনার না কোথায় ওই যে অফার লেটার আসছে? হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমার কপাল ভালো না। হুম। না না ভাই, আমি এখন এই আইসেই পড়ে আছি, আইএলটিএস আগে করে তারপরে। আপনারা কে Recording কি in ধরনের বাক্য progress. তৈরি করেছেন? একজন, দু একজন পড়ুন তো দেখি। এটা আপনারা পরে অবশ্যই সুন্দর করে লিখে অ্যাসাইনমেন্টের মতো জমা দেবেন, বাট এখন কেউ পড়তে পারবেন কিনা? কিছু বাক্য অন্তত 10 মিনিট কি করলেন একটু শো করুন। মাকসুদ স্যার সাহেব, আপু 10 মিনিট ইয়াতে আছে, ক্যাফেতে আছে, আমরা প্র্যাকটিস ভালোভাবে করতে পারি। আচ্ছা তারপর আপনি আপনি কি তারপর দুই একটা দুই বলতে একটা পারি বলুন স্যার। তাহলে চলবে। মাকসুদুল ভাই, আমি তো ক্যাফেতে থাকলেও প্রত্যেকটা সেন্টেন্স বলে দিলাম, হ্যাঁ হ্যাঁ বলছেন প্রত্যেকটা সেন্টেন্সই তো আমি বললাম। জি জি কিন্তু স্যার। ঠিকই দোষ দেওয়ার চেষ্টা করতে মানে মানে মাকসুদ ভাই লিখতে আমি বলছি, আমি বলছি মাকসুদ ভাই লিখছে। জি স্যার জি স্যার, এটা ঠিক, শাহানা আপু বলছে আমি লিখছি তাই বলছি। স্যার দ্বিতীয়টা বলেছে স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ সিন্স পিপল আর অ্যাডিক্টেড টু ইট। ওকে, তারপর 3 নম্বরটা হচ্ছে that people are addicted to it, it can, although people are addicted to it, it can causes serious diseases. ওকে, 4 নম্বরটা বলছে if it can causes serious diseases, people
may die one day. তারপর 5 নম্বরটা লিখছে হচ্ছে people are dying due to those diseases. It is still became a habit of people's daily life. এখানে while কোথায় আসলো? While আর কিছু সমস্যা নেই, পরে এটা আমরা দেখতে পারবো। এটা আর কিছু while প্রথমেই বলছি। আচ্ছা, তারপরটা লিখছে যে আচ্ছা, it is still became a habit of people's daily life. তারপরে নেই স্যার, whereas তারপর শেষ, আচ্ছা, শেষ। ঠিক আছে, সমস্যা নেই। আর কেউ? গুড ট্রাই স্টিল, মাকসুদুল এবং জিনাত, গুড ট্রাই। তারপর আর কেউ? সব শাহানা আপুর অবদান। সরি, শাহানা এবং মাকসুদুল, গুড ট্রাই। হ্যাঁ, এবার জিনাত, আপনারা কিছু ট্রাই করেছেন? আপনি? স্যার ট্রাই করছি কিন্তু লিখি না, এটাই হচ্ছে সমস্যা। মুখে যতটুকু মনে আছে বলুন, কারণ পরে আবার আপনারা এটা লিখতে পারবেনই। হ্যাঁ, বলুন। Polluted, হ্যাঁ, polluted। আরো? Well, it is harmful. People is still now addicted. People are addicted, কথাটা আবার রিপিট হয়ে গেল না আগের অংশ? আমরা তো এদিক প্রথমে দিয়ে তো বলছি। বলে ফেলেছি। তো এটা নিয়ম হচ্ছে যে আমরা রিপিট করব না। রিপিট করব না। মোটামুটি গুড ট্রাই, খারাপ না, গুড ট্রাই। ঠিক আছে, তাহলে আমরা নিয়মটা মোটামুটি বুঝলাম সবাই, যেটা দিয়ে আমরা প্র্যাকটিসটা আসলে কিভাবে করব। এটা আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিব, এটার উপর আপনারা তৈরি করে আমাকে দেখাবেন। আপনাদের প্রথম হোমওয়ার্ক। অ্যাসাইনমেন্ট, এটা আপনাদের প্রথম অ্যাসাইনমেন্ট। দ্বিতীয় অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আমাদের এই নোটটা একটু আপনাদেরকে আবার দিয়ে দিই। হোমওয়ার্ক হচ্ছে অ্যাসাইনমেন্ট 2, modify the first essay and include as many complex sentences as you can. যতগুলো
সম্ভব লেসকন ভোকাবুলারি এবং ইডিয়মস এর জন্য আমরা আমাদের স্পিকিং এর যে লেসকন ভোকাবুলারি এবং ইডিয়মস গুলো পড়েছিলাম ওগুলোকে আরেকবার আমরা প্র্যাকটিস করবো। আমি আপনাদের এটা একটা হোমওয়ার্ক দেবো যে আপনাদের ফাইনাল শিটটা আর কি, এবং ওখান থেকে আমরা হচ্ছে ভোকাবুলারি আগামী প্র্যাকটিস গুলোতে মানে প্র্যাকটিস করে আমরা ওই ভোকাবুলারি গুলো ইডিয়মস গুলোর মধ্যে থেকে কিছু অন্তত যোগ করার চেষ্টা করব। আপনাদের থার্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে list the less common vocabulary and idioms speaking. 5 প্রত্যেকটার জন্য একটা করে সেন্টেন্স তৈরি করে আপনাদের যে স্পিকিং এর ক্লাস 5 এ যে আমরা হোমওয়ার্ক গুলো করেছিলাম, লেস কনভোকাবুলারি করেছিলাম, সেগুলো একটা বাক্য আমি আগে আপনাদের কাছ থেকে দেখতে চাচ্ছি। তো বাক্যগুলো আপনারা যখন লেখা তৈরি করে ফেলবেন, লেখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আস্তে আস্তে আমাদের রাইটিং এর ভিতরে লেস কনভোকাবুলারি গুলোকে ইউজ করা শুরু করব। এটা আমাদের থাকবে হচ্ছে পরবর্তী টার্গেট। সো এটা হচ্ছে আপাতত আমাদের মোটামুটি টার্গেট। তার আগে আমি আরেকবার আপনাদেরকে হচ্ছে ফুল এসে একটা দেখাতে যাচ্ছি। আপনাদের যে নোটটা দিলাম সেই নোটটাতেও আপনারা হচ্ছে ফুল স্যাম্পল এসে গুলো সব ধরনের এসে গুলো দেখতে পাবেন। এগুলো পড়লে আপনারা দেখতে পাবেন যে আমরা গত দুটো ক্লাস এবং আজকের ক্লাসে আমরা যা করলাম সেগুলোর মধ্যে আপনারা একটা কানেকশন পাবেন। তো আরেকবার আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি রাইটিং টেস্ট 2 তে আমাদেরকে কি করতে হবে। আমরা একটা টপিক থাকবে, যে টপিকের সাথে একটা প্রশ্ন থাকবে, প্রশ্নটার অ্যান্সার আমাদের মূলত লিখতে হবে। আমরা সময় পাবো 40 মিনিট এবং অবশ্যই আমরা রাইটিংটা শুরু করব রাইটিং টেস্ট 2 দিয়ে। অবশ্যই রাইটিং শুরু করবেন রাইটিং টেস্ট 2 দিয়ে। শুরু করার পরে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে 40 মিনিটস এর ভিতরে আমরা পুরো রাইটিংটা করব। 5 মিনিট আইডিয়া জেনারেশন এবং 5 মিনিট আমরা রেখে দেবো রিভিউ করার জন্য। সো 30 মিনিট আমাদের হাতে সময় লেখার জন্য। 30 মিনিট এই সময়ের ভিতরে আমরা একটা ইন্ট্রোডাকশন দিব, একটা কনক্লুশন দিব, আর দুটো বডি প্যারাগ্রাফ লিখবো। যে বডি প্যারাগ্রাফ গুলো আমরা 1 নম্বর ক্লাসের নিয়ম অনুযায়ী লেখার চেষ্টা করব। অর্থাৎ আমাদের লেখাগুলো একটা স্টার্টিং থাকবে, একটা ফিনিশিং থাকবে, আর ভিতরে আমরা লজিক, রিজন এবং এক্সাম্পল দেব। আপনারা চাইলে একাধিক পয়েন্ট দিতে পারেন এবং সবগুলোর সাথে যে এক্সাম্পল দিতে হবে তা নয়, একটার সাথে অন্তত এক্সাম্পল দিলে চলবে। তো যদি দেখেন কোনো কারণে আপনাদের ওয়ার্ড কম পড়ে যাচ্ছে, আপনারা হয়তো আরেকটা লজিক দিতে পারেন যেটাকে আপনাদের এক্সপ্লেন না করলেও চলবে। কিন্তু আপনাদের এরকম হওয়ার কথা না। আপনারা যদি এই যে আজকে যে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার গুলো প্র্যাকটিস করলেন, এগুলো যখন আপনারা আপনাদের রাইটিং এর ভিতর নিয়ে আসা শুরু করবেন, তখন দেখতে পাবেন যে আপনাদের ওয়ার্ড নিয়ে আর চিন্তা করতে হচ্ছে না আসলে। সো এটাই হচ্ছে আমাদের মোটামুটি টার্গেট রাইটিং টেস্ট 2। স্কোরিং এর জন্য আমাদের যা যা লাগবে সেটাকে আপনারা জাস্ট খেয়াল রাখবেন এবং আপনারা এখন যে জিনিসটা করবেন, আপনাদের অ্যাসাইনমেন্টস গুলো দুটো দ্রুত শেষ করে দেন। আমি আপনাদের জন্য একটা নতুন নোট তৈরি করছি 2026 সালের ইম্পর্টেন্ট রাইটিং টেস্ট 2 প্রশ্ন। তো সেই প্রশ্নগুলোকে আমি আপনাদের নোটটা দিয়ে দিলে ওখান থেকে আপনারা লিখে আমাকে হচ্ছে আমাদের রাইটিংটা শেষ হয়ে যাওয়ার পরেও পরীক্ষার আগ পর্যন্ত ওখান থেকে লিখে আপনারা আমার কাছে শেয়ার করবেন। আমি মমিতান আর শিফাত আমরা হচ্ছে আপনাদের রাইটিং গুলোকে দেখে এইটা হচ্ছে মোটামুটি প্ল্যান। ঠিক আছে, দিশানিকে আমি ফোন দিচ্ছি আর শাহানা ম্যাম আমি ওটাকে ফোন দিচ্ছি। আপনাদের দুজনের সাথে আমি একটু কথা বলে নিচ্ছি। আর স্যার আমি কি ওই যে সেকেন্ডে যে ক্লাস যেটা হবে 10টা ওটার পরে কি একটু কথা বলতে পারবো? তাহলে আপনি তখনই কথা বলেন। আমি তাহলে এখন দিশানির সাথে কথা বলে আপনি তাহলে 10টার ক্লাসের পরে আপনি একটা নোট দিয়েছেন, আমি কি নোটটা একটু পেতে পারি? আমি আপনাদের গ্রুপে এটা নোট দিয়েছেন ক্লাসে 608 এর গ্রুপে নেই আপনি হোয়াটসঅ্যাপে? না 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 স্যার। 609 এর গ্রুপে তাহলে ওটা শেয়ার করে দেবো। স্যার কালকে ক্লাস হবে স্যার? হ্যাঁ কালকে ক্লাস হবে। জি রাত